আপনি 2,500 টাকা দিলেন, দেওয়ার পরে আপনি গ্যাসের দাম বাড়াইলেন, বিদ্যুতের দাম 2বার বাড়াইলেন, ডিজেলের দাম বাড়াইলেন, সেচের খরচ বাড়াইলেন, ট্রান্সপোর্ট কস্ট বাড়াইলেন। এরপরে আপনার কারণ বাজারে এই জিনিস সে ফরিয়াদের কারণে, ফরিয়াদ দৌরাত্ম্যর কারণে সে অরিজিনাল প্রাইসটা পাবে না। তাহলে ওই 2,500 টাকা কি আসে আসলে? আপনি যে গরিব ফ্যামিলি, গরিব মানুষটাকে করাইলের বস্তিতে 2,500 টাকা দিলেন, রাষ্ট্র তো ফ্রড করছে। কারণ এই গরিব মানুষগুলো যারা কাজের বুয়া ম্যানুয়াল ওয়ার্ক করেন, সে তো ইনফ্লেশন বুঝতেছে না, সে তো 2,500 টাকাকে মনে করতেছে একটা সলিড জিনিস। কিন্তু এটা তো ট্যাঞ্জিবল নোটস, এটা তো কোনো সলিড ভ্যালু নাই তো, এটা ইটস এ ফ্রডুলেন্ট অ্যামাউন্ট। এবং বাই দ্য 6 months অফ দ্য টেনিওর আপনি তার সাথে তাকে তো আসলে একটা মাইনাস কার্ড দিচ্ছেন, প্রত্যেককে একটা মাইনাস কার্ড দিচ্ছেন। এবং এই কার্ড দেওয়াটা ইজ সেলফ ইনসাল্ট টু দ্য সিটিজেন্স। আপনি তাকে প্রপার ন্যায্য মূল্যে জীবনযাপন করতে দিচ্ছেন না। কৃষক যেন ন্যায্য মূল্যে তার জিনিসটা বিক্রি করতে পারে, একটা ডিগনিফাইড লাইফ পায়, সেইটা করতে না দিয়ে তাকে আপনি খয়রাতি সাহায্য দিচ্ছেন। এবং এটা করবার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনি রাষ্ট্রকে রাষ্ট্র আকারে প্রাতিষ্ঠানিকভাবে স্ট্রেনদেন করছেন না, দুর্বল করে দিচ্ছেন। অ্যান্ড অ্যাগেইন এটাই হচ্ছে জুলাইয়ের যে ইন্সপিরেশন, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে একটা কন্ট্রাডিক্টরি অ্যাপ্রোচ। তাই আজকে আমরা যেটা বারবার বলছি বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে, যে আমাদের এই জুলাইয়ের লড়াইটা হচ্ছে আসলে একটা বাংলাদেশ বানানো, যেই বাংলাদেশটা ইনস্টিটিউশনালি ফাংশনাল। এইটা না হওয়া পর্যন্ত জুলাইয়ের জজবার অন্য কথা বলে রাস্তাঘাটে মিছিল, মিটিং, সমাবেশে খুব বেশি লাভ হবে না। সরকারকে মাথায় রাখা দরকার, আপনাদের 17 বছরের ভিকটিমহুড, মজলুম সময়ের ইতিহাস ভুলে যাবেন না। যদি ভুলে যান, আল্লাহ কিন্তু আপনাদেরকে ভুলে যাবে। ধন্যবাদ, সালামু আলাইকুম। আবার হাসিনা কেন হাসিনা হয়ে ওঠে, মোদি কেন মোদি হয়ে উঠছে, পার্থক্যটা কোথায়? আপনি যখন ইনস্টিটিউশন বিল করবেন, কোনো ব্যক্তি চাইলেও হাসিনা মোদি হয়ে উঠতে পারবে না, চাইলেই সম্ভব না, প্র্যাকটিক্যাল না। ইমরান খান দেখেন, একটা ফ্রডুলেন্ট ইলেকশনে তাকে হারিয়ে তার আর্মড ফোর্সেস জেলে ঢুকায় রাখছে, তার পুরো পার্টিটাকে খায় ফেলছে সেনাবাহিনী। যে সেনাবাহিনীর ব্যাপারে ইমরান খানের খুব একটা মজার কথা আছে, যে দে ওয়ান এভরি ইলেকশন বাট লস্ট এভরি ওয়ার। যে তারা প্রত্যেকটা নির্বাচনে যেতে, কিন্তু প্রত্যেকটা যুদ্ধে হেরে যায়। এই বাংলাদেশের 71-এর যুদ্ধ, আগের বিভিন্ন ইন্ডিয়ার সাথে স্কারমিশেসের কথা বলেছে আর কি। তাহলে তার ফাংশনটা কি আসলে? তো একইভাবে দেখেন যে আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষাতে আমরা যখন পলিটিক্যাল সেটেলমেন্টের আলাপ করেছি, প্রফেসর ইউনূস সাহেব এবং তার সরকার কিন্তু এই কাজটা করবার চেষ্টা করেছে। যে দেখবেন প্রথমে 6টা, 3টা, 4টা, 11টা করে 15টা কমিশন হয়েছে। কমিশনগুলো আসলে কি কাজ করেছে? রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলো কিভাবে ফাংশন করা উচিত সেই মর্মে তারা সুচিন্তিত মতামত দিয়েছে। পার্টিকুলারলি সংবিধান রিলেটেড সবচেয়ে গুরুত্বপূর্ণ 6টা কমিশন নিয়ে তিনি আবার ঐকমত্য কমিশন করলেন, যেই কমিশনে আমরা সকল দল, গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিরা নিয়মিত অংশগ্রহণ করেছি, আমাদের মতামত দিয়েছি, যেটার ভিত্তিতেই মূলত জুলাই জাতীয় সনদ এবং আপনার গণভোটের কোয়েশ্চেন, ম্যান্ডেট, রেফারেন্ডাম সব কিছু হয়েছে। তাহলে এই আকাঙ্ক্ষাটা কোথায় ছিল? এই আকাঙ্ক্ষাটা ছিল এইখানে, যেটা আমাদেরকে বারবার যেন রাস্তায় নামতে না হয়। আপনি দেখেন যে এখনও এই যে আমি কালকে সিলেটে যাব, মহাসমাবেশ আছে, আপনারা জানেন, খুবই অপ্রয়োজনীয় কাজ। 2026 সালে হাজার হাজার মানুষকে গ্রামগঞ্জ থেকে বাসে, ট্রাকে আইনা বর্ষাকালে এক জায়গায় জমায়েত কইরা হাটের মতো, এরপর তাদেরকে ওয়াজ মাহফিলের মতো ওয়াজ করা, এটা 2026 সালের সাথে যায় না। সিম্পলি একটা ইমপ্র্যাকটিক্যাল জায়গা। এবং এই জন্য দেখবেন শহরে বড় বড় দলগুলো 10,000, 20,000 লোক কিন্তু ভলান্টারিলি অর্গানাইজ করতে পারে না। সব দলের কথা বলছি, বিএনপি, জামাত, সবার কথা বলছি। সে চাইলেই 10,000 লোক একসাথে করতে পারবে না, তাকে ঢাকার বাইরে থেকে বাস ভৈরা লোক আনতে হবে। কেন আনতে হবে? কারণ সমাজ 60-এর দশকের মডেলের প্রতিবাদ, অর্গানাইজেশন, অ্যাসেম্বলির এই ভাষার সাথে এখন আর একমত না। এইখানে আসবেন, আপনারা যারা এখানে আসছেন, আপনাদেরকে মিছিলে ডাকলে আপনারা যাবেন না, কারণ আপনারা এই প্রসেসের সাথে একমত না। তাহলে এখন আমাকে মিছিলটা কেন করতে হচ্ছে? আমার ইনস্টিটিউশন বিল্ড হয় নাই বলে। আমার যে দাবি দাওয়াগুলো আছে, এই দাবি দাওয়াগুলো যাদের যেভাবে মান্য করবার কথা ছিল, তারা ঠিক তার বিপরীত কাজগুলো প্রতিনিয়ত করে আমাকে প্রভোক করতেছে, আমি কর্মু, তুই পারলে ঠেকা। যেই দেশগুলোতে প্রচুর মিনারেল রিসোর্সেস আছে, আপনার পাহাড় আছে, গোল্ডের, ডায়মন্ডের পাহাড় আছে, মাউন্টেন আছে,
কয়লা আছে, হাজার হাজার মাইল জুড়ে মাটির নিচে কয়লা আছে, পাহাড়ের নিচে কয়লা আছে, কিন্তু সেই দেশগুলো খুবই গরিব। দশকের পর দশক, বছরের পর বছর ধরে সেখানে তারা মারামারি করছে, গৃহযুদ্ধ চলছে। তাহলে কারণটা কি? আবার দেখেন কোরিয়া, উত্তর কোরিয়ার অবস্থা দেখেন, সেখানে দুর্ভিক্ষ চলছে, মানুষজন না খেয়ে আছে। আবার দক্ষিণ কোরিয়া দেখেন, স্যামসাং তৈরি করে ফেলেছে, পৃথিবীর ধনী 8-10টা দেশের মধ্যে একটা, একই ভূখণ্ড, একই জিওগ্রাফিক্যাল জোনে বাস করছে, একই টেম্পারেচার, একই ওয়েদার, সব কিছু একরকম। তাহলে এখানে ডিফারেন্সটা কোথায়? দক্ষিণ আমেরিকা দেখেন, আমেরিকার খুব পাশে, পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রের পাশের দেশগুলোতে দেখেন, পুরো দক্ষিণ আমেরিকা জুড়ে তারা রিসার্চ করে দেখিয়েছে যে খুন, হত্যা, গুম এবং মাফিয়া, কার্টেল, ড্রাগ কার্টেলস, বিলিয়ন্স অফ ডলার, ট্রিলিয়ন্স অফ ডলার ওয়ার্থ তারা ড্রাগ ট্রাফিকিং করছে সারা দুনিয়াতে। প্রতিদিন হাজার হাজার মানুষ রাস্তায় ইনফাইটিং করে মারা যাচ্ছে। ড্রাগ কার্টেলগুলো একজন নিজস্ব আদালত পর্যন্ত আছে, সিসিলিয়ান মাফিয়াদের মতো। ইউরোপের দেশগুলো দেখেন, ওয়েস্টার্ন ইউরোপ এবং ইস্টার্ন ইউরোপের যে ডিফারেন্স, সেটা কেন হলো? তো এইরকম বিভিন্ন দেশের এক্সাম্পল তুলে এই দুইজন অর্থনীতিবিদ বোঝানোর চেষ্টা করছেন যে একটা জাতি কেন সফল হয়, কেন সে উন্নত হয়, এবং ওই জাতিটা কেন উন্নত হতে পারে না, ফল করে। আমরা যে তাদেরকে ডাকনামে ডাকি যে একটা উন্নত রাষ্ট্র আর একটা হচ্ছে অনুন্নত রাষ্ট্র, গরিব রাষ্ট্র, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলছি আর কি। কেন বলছি? তো এই অসংখ্য দেশের এক্সাম্পল দিয়ে এই দুজন অর্থনীতিবিদ এটা কনক্লুশন করলেন হচ্ছে ইনস্টিটিউশনস। 3বার বলেছেন ইনস্টিটিউশনস, ইনস্টিটিউশনস এবং ইনস্টিটিউশনস। প্রতিষ্ঠান, যদি একটা রাষ্ট্রে প্রতিষ্ঠান থাকে, প্রতিষ্ঠান যদি কার্যকর হয়, তাহলে দেখবেন সেই রাষ্ট্রটা ফাংশনাল হয়। কিন্তু রাষ্ট্রটা যদি ফাংশনাল না হয়, সেখানে দেখবেন সবগুলো রাষ্ট্র, আমাদের মতো দেশগুলো দেখবেন যেখানে বারবার টার্ময়েল হয়, ঝামেলা হয়, গণ অভ্যুত্থান, যুদ্ধ, গৃহযুদ্ধ, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনার এই ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, কোনো প্রতিষ্ঠান ফাংশন করছে না। এখন এই পেশাদারদের, পেশাজীবীদের আসলে রোলটা কি? জুলাইয়ের আকাঙ্ক্ষাটা আমরা কি ছিল? দেখবেন যে দেয়ালে দেয়ালে আমাদের শহীদদের রক্তে আমরা বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। সেটেলমেন্টটা আসলে কিভাবে হবে? এটা কি আমরা কয়েকজন মিলে সালিশি করবো, সালিশি করে ঠিকঠাক করব যে আসলে দেশটা কিভাবে চলা উচিত? এই সেটেলমেন্টটা হচ্ছে রাষ্ট্র কাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং করবার মধ্য দিয়ে, আমাদের রাষ্ট্রের প্রতিষ্ঠান তৈরি করবার মধ্য দিয়ে, এবং এই প্রতিষ্ঠানটা পেশাদারিত্বের সাথে পরিচালিত হচ্ছে কিনা। আপনাদের মনে থাকার কথা, ট্রাম্পের প্রথম টার্মে যখন সে টার্ম শেষ করে নির্বাচনে হেরে যাচ্ছে জো বাইডেনের কাছে, তখন দেখবেন আমেরিকার যে ফেডারেল ইলেকশন মডেল, সেখানে হচ্ছে আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট থাকে তিনি পদাধিকার বলে সিনেটের স্পিকার থাকেন, এবং তার কাস্টিং ভোট থাকে, এবং সর্বশেষ জাতীয়ভাবে ইলেকশনকে রিটার্নিং অফিসারের মতো করে সিগনেচার করে ফাইনাল করতে হয়। এবং তিনি বিভিন্ন স্টেটের গভর্নরকে ফোন দিয়েছেন ট্রাম্প, যে নির্বাচনটা একটু এদিক সেদিক করে দেওয়ার জন্য, তুমি এটা সাইন করিও না যেখানে ডেমোক্র্যাটরা জিতেছে, অথবা যেখানে রিপাবলিকানরা জেতে নাই সেখানেও তুমি সাইন করে কাগজে বলে দাও যে রিপাবলিকানরা জিতেছে। এবং তার ভাইস প্রেসিডেন্টকে সে প্রচণ্ড প্রেশার দিয়েছে যে এটা সাইন করবার জন্য, কিন্তু সেটা করেন নাই। কেন করে নাই? তিনি দেখেন যে আপনার বাইবেল নিয়ে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদেরকে দেখাচ্ছে, গত টার্মের কথা বলছি, যে এইটা মোতাবেক দেশ চলবে, এবং তিনি স্পেশাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করলেন তার বিরুদ্ধে যারা রাজনীতি করছে, গণতন্ত্রের জন্য স্লোগান দিচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, তাদেরকে দমন করবার জন্য। এবং সেই প্যারামিলিটারি ফোর্স তার কথা শুনতে অমান্য করেছে। এবং আপনারা দেখেছেন যে ইরান যুদ্ধের সময় সে ডজন ডজন জেনারেল বিভিন্ন ফোর্সে তাদেরকে সে ডিসমিস করেছেন, কারণ তারা তার কথা শুনছেন না, অথবা তারা যেই পরামর্শ দিচ্ছেন ওয়ার প্ল্যান ইরানের সাথে, এই প্ল্যান তার সাথে মিলছে না। তাহলে এই ডিফারেন্সটা কোথায়? যে ট্রাম্প কিন্তু মোদি হইতে চায়, ট্রাম্পও কিন্তু হাসিনা হইতে চায়, সে পারে না কেন?